হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি আবার নতুন করে এসএসসি এসএলএসটির জন্য গ্রামার কিন্তু শুরু করতে যাচ্ছি। কেননা শোনা যাচ্ছে যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের পরে কিন্তু আবার 5 to 12 কিন্তু রিক্রুটমেন্টের একটা পসিবিলিটি আছে, এমনটা শোনা যাচ্ছে। তাছাড়া অনেক বছর হয়ে গেছে রিক্রুটমেন্ট যেহেতু হচ্ছে না, স্কুলগুলোতে তো অনেক ভ্যাকেন্সি পড়ে আছে, তো একটা পসিবিলিটি কিন্তু থেকেই যাচ্ছে। তো আমাদের প্রিপারেশন তো আগে থেকেই নিতে হবে। মানে বুঝতেই পারছো, এত বছর থেকে রিক্রুটমেন্ট হচ্ছে না, কোন লেভেলের কম্পিটিশনটা হতে পারে, তো আমাদের প্রিপারেশন তো আগে থেকেই নিতে হবে। তো এবার তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো যে আমি ক্লাস 10-এর বই থেকে কিছু গ্রামার করাচ্ছি। এবার তোমরা বলতে পারো কেন করাচ্ছি, এসএসসি এসএলএসটিতে আমরা কেন এগুলো পড়বো। এবার যেহেতু আমাদের পরীক্ষাটা আমরা 9-10-এর বা 9-10-এর স্কুলে পড়ানোর জন্য বা 11-12-এর স্কুলে পড়ানোর জন্য আমরা পরীক্ষাটাতে বসছি, এবার নিশ্চয়ই সেই সিলেবাসটা সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে, তাই না? তো এবার 9-10 বা 11-12-এ দেখবে গ্রামারগুলো কিন্তু স্ট্যান্ডার্ড টাইপের, তো সেখান থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা জানতে হবে। যেহেতু হাতে টাইম আছে, আমরা কিন্তু এমন কোনো জায়গা মানে রাখবো না যেখান থেকে মানে আমাদের ছুটে যায়, যে এখান থেকে আমরা পড়লাম না এবং সেই জায়গা থেকে আমাদের কোয়েশ্চেন দিয়ে দিল, তো আমরা পারলাম না, তেমনটা কিন্তু আমরা করব না। লাস্টে যে এমএসসি এসএলএসটি হলো, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এসএলএসটিটা হলো, সেখানে তোমরা দেখতে পেরেছো যে গ্রামারগুলো কিন্তু বেশ টাফ এসেছিল। তো গ্রামার নিয়ে কিন্তু আমাদের একটু ভাবার বিষয় আছে। তো এই জন্য আমরা প্রথমে 9-10-এর আমি যতটা পারবো 9-10-এর যত গ্রামার আছে সমস্ত গ্রামার তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। টেক্সট বুকে ব্লিস নামে যে বুকটি আছে, যত টেক্সট বুকে যত গ্রামার আছে সবগুলো কমপ্লিট করব এবং তারপর আমি 11-12টাও ধরবো, যে কী কী গ্রামার আছে সব কিছু কমপ্লিট করব। আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে কনজাংশন। তো এটা হচ্ছে কনজাংশনটা আমি করাবো, যে টেক্সটটা আছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, সেখান থেকে আমি কনজাংশন করাবো। সেখানে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা কনজাংশন কিন্তু সেখানে ধরে ধরে দেওয়া আছে। তো তার মানে আমাদের কনজাংশনটা জানতে হবে এবং কীভাবে কোয়েশ্চেন আসতে পারে সেটাও কিন্তু আমি পরে একটা এক্সারসাইজের মাধ্যমে করিয়ে দেব। ঠিক আছে? তো প্রথমে যাচ্ছি যে কনজাংশনগুলোকে। কনজাংশন কি সেটা তোমরা জানোই, যে কনজাংশন কিন্তু কোনো কিছুকে জয়েন করে, তাই না? কনজাংশন মানে এই কথাটার মধ্যেই আছে একটা কথা, সেটা কি জাংশন, মানে সেটা জয়েন করে। কি জয়েন করে, সেটা কিন্তু একটা ওয়ার্ড জয়েন করতে পারে, সেই ওয়ার্ডের মধ্যে নাউন প্লাস নাউন ওয়ার্ড জয়েন হতে পারে, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভকে জয়েন করতে পারে, অ্যাডভার্বের সাথে অ্যাডভার্বের জয়েন করতে পারে, বা ভার্বের সাথে ভার্বের জয়েন করতে পারে। সে তো গেল ওয়ার্ডের উপর। আবার কনজাংশন কিন্তু কি করে, দুটো ফ্রেজকেও কিন্তু জয়েন করে, দুটো ফ্রেজকেও জয়েন করে, দুটো ক্লজকে জয়েন করে। ঠিক আছে? কখনো কখনো কিন্তু কনজাংশনের কাজ কিন্তু কিছু প্যারাগ্রাফকেও জয়েন করা। তো এই প্রত্যেকটা কিন্তু হচ্ছে কনজাংশন। তো প্রথমে আমরা যাচ্ছি যে কনজাংশনকে কতগুলো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? তো কনজাংশনকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবার আমরা ডেফিনেশনগুলো দেখে নিই, তারপর এক্সাম্পল দিয়ে এক এক করে বুঝিয়ে দেব। ঠিক আছে? তো প্রথমে আছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এর মানেটা কি, এ কোঅর্ডিনেটিং কনজাংশন জয়েন্টস টুগেদার ক্লজেস অফ ইকুয়াল র্যাঙ্ক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু কি করে, দুটো সেম র্যাঙ্কের ক্লজকে জয়েন করে। ঠিক আছে? মানে এর স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে এমন, যে একটা ক্লজ মানে কি, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, তারপর একটা কনজাংশন থাকলো এবং তারপর আবার সাবজেক্ট ভার্বের আরেকটা কম্বিনেশন। তো এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ, মানে দুটো ইকুয়াল র্যাঙ্কের ক্লজকে কিন্তু জয়েন করে, মানে দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজই হবে এখানে, দুটো একই র্যাঙ্কের ক্লজকে জয়েন করছে। এটা হচ্ছে কি, এটা কিন্তু হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার সাবঅর্ডিনেটিং, তার সাথে কি ডিফারেন্স, সাবঅর্ডিনেটিং কনজাংশনের প্রথমে ডেফিনেশনটা পড়ে নেই। এ সাবঅর্ডিনেটিং কনজাংশন জয়েন্স এ ক্লজ টু অ্যানাদার অন হুইচ ইট ডিপেন্ডস ফর ইটস ফুল মিনিং। এবার সাবঅর্ডিনেটিং কনজাংশনে হচ্ছে
কনজাংশনটা জয়েন করে ঠিকই, কিন্তু দুটো কিন্তু সেম ক্লজকে জয়েন করে না, ইকুয়াল র্যাঙ্কের না। আগেরটা কি ছিল, ইকুয়াল র্যাঙ্কের, মানে দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করছে। কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন একটা প্রিন্সিপাল ক্লজের সাথে একটা সাবঅর্ডিনেটিং ক্লজের জয়েন করাচ্ছে। ঠিক আছে, একটা প্রিন্সিপাল ক্লজের সাথে একটা সাবঅর্ডিনেটিং ক্লজের জয়েন করাচ্ছে। এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কোঅর্ডিনেটিং কনজাংশনের মেইন ডিফারেন্স। আর তাহলে আরেকটা কথা এখানে বলে দিচ্ছি সাথে সাথে, যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন কি তৈরি করে, একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে, কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বললাম ব্যাপারটা, আমি যখন এক্সাম্পলগুলো দিব তখন কিন্তু বুঝতে পারবে। আর এসএসসি এসএলএসটির জন্য কিন্তু গ্রামারটা আমাদের কিন্তু একদম মানে চুলচেরাভাবে আমাদের কিন্তু বুঝতে হবে, কারণ অন্যান্য পরীক্ষাতে যেমনভাবে গ্রামার আসে তেমনটা কিন্তু আমাদের এসএসসি এসএলএসটিতে হবে না। কেননা আমরা একটা সাবজেক্টের জন্য পড়াতে যাচ্ছি, একটা স্কুলে পড়াবো, তাহলে আমাদের সেই ব্যাপারে কিন্তু বিশদেই জানতে হবে, তাই না? তো আমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, তাই ভালো করে বুঝবে, মন দিয়ে বুঝবে, স্কিপ করে যাবে না ভিডিওটা। ঠিক আছে, এবার তাহলে আমাদের ডেফিনেশনগুলো গেল। এবার আমরা যাব কোঅর্ডিনেটিং কনজাংশনের যে আবার এর মধ্যে যে ক্লাসিফিকেশন আছে সেটাতে, এবং সেই এক্সাম্পলগুলোর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে ব্যাপারটাকে আমরা ক্লিয়ার করব। এবার আবার সেই কোঅর্ডিনেটিং কনজাংশনকে 4 ভাগে ভাগ করা যায়: কিউমুলেটিভ অর কপুলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, ডিসজাংটিভ অর অল্টারনেটিভ কনজাংশনস বা ইলেটিভ কনজাংশনস। ঠিক আছে, এবার কিউমুলেটিভ অর কপুলেটিভ কনজাংশন কোনগুলোকে বলে? আমরা কপুলার ভার্ব পড়েছিলাম, কপুলার ভার্ব বা লিঙ্কিং ভার্ব আমি করিয়েছিলাম। তো কপুলার বা লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে, কপুলার ভার্বের আরেক নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, মানে কপুলার মানে হচ্ছে লিঙ্ক করে। তার মানে এখানে কি আছে, কপুলেটিভ কনজাংশন মানে জাস্ট লিঙ্ক করবে। তাহলে কিউমুলেটিভ এবং কপুলেটিভ কনজাংশনের কাজ হচ্ছে লিঙ্ক করা, মেয়ারলি অ্যাড ওয়ান স্টেটমেন্ট টু অ্যানাদার। জাস্ট কি করবে, জাস্ট একটার সাথে আরেকটাকে লিঙ্ক করবে। তো এগুলো কি দিয়ে হয়, বোথ, অ্যান্ড, নট অনলি, বাট অলসো, এইগুলো কিন্তু সাধারণত কপুলেটিভ কনজাংশনের মধ্যে পড়ে, বোথ, অ্যান্ড, নট অনলি, বাট অলসো, এটসেট্রা। উই হ্যাড লাঞ্চ অ্যান্ড উই টুক এ ন্যাপ। তাহলে এখানে দেখো আমরা অ্যান্ড দিয়ে জাস্ট কি করলাম, এই ক্লজের সাথে এই ক্লজটাকে লিঙ্ক করলাম, তাই এটা হচ্ছে কপুলেটিভ কনজাংশন। ঠিক আছে, এবার দেখো এটা কিন্তু সাবঅর্ডিনেটিং না কেন, কোঅর্ডিনেটিং। এটা কি করে বুঝলে? কোঅর্ডিনেটিং এই কারণে আমরা বুঝলাম যে এখানে দুটো যে ক্লজ আছে দুটো কিন্তু সেম র্যাঙ্ক, দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজ আছে। তুমি এই দুটোকে আলাদা আলাদাভাবে বলো, দেখো কেউ কারো ওপর ডিপেন্ড করছে না। আমরা বলতেই পারি উই হ্যাড লাঞ্চ, তো কারো ওপর ডিপেন্ড করছে না। বা উই টুক এ ন্যাপ, এটাও কিন্তু প্রিন্সিপাল, কারো ওপর ডিপেন্ড করছে না, নিজেই স্ট্যান্ড করছে কিন্তু, তাই না? নিজেই স্ট্যান্ড করছে, তাই ইকুয়াল র্যাঙ্কের দুটো ক্লজকে জয়েন করলাম, তাই এটা কি কোঅর্ডিনেটিং ক্লজ। দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করলাম সেম র্যাঙ্কের, তাই এই কনজাংশনটা কি বললাম, কনজাংশনটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাছাড়া এটা কি বললাম আমি, যে কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে। তাহলে এটা কি কম্পাউন্ড সেন্টেন্স হলো না? কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে। তাহলে দুটো দেখো, এই ক্লজ দুটো অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তার মানে কি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করলো, তাই নয় কি? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। এটা হচ্ছে কপুলেটিভ কনজাংশন। প্রত্যেকটা শ্রেণী বিভাগ কিন্তু মনে রাখবে, যে কোনোভাবে পরীক্ষাতে কিন্তু আমাদের এসএসসি এসএলএসটির জন্য কিন্তু চলে আসতে পারে। তারপর কি আছে, আই ওয়াজ নট অনলি ফিল্ড উইথ স্যাডনেস বাট অলসো নাম উইথ শক। ঠিক আছে, আই ওয়াজ নট অনলি ফিল্ড উইথ স্যাডনেস, এই তো বললাম, নট অনলি আর বাট অলসো দিয়ে কিন্তু আমরা আবার এটা কিন্তু কিসের মধ্যে পড়ে, এটাও কিন্তু আমাদের কপুলেটিভ কনজাংশনের মধ্যে পড়ে। এটা জাস্ট কি করছে, দুটো প্রিন্সিপাল ক্লজকে এটাও জয়েন করছে, নট অনলি আর বাট অলসো দিয়ে। তো নট অনলি আর বাট অলসো আমরা কিভাবে ইউজ করব, মানে
যার কথা বলছি যে নট অনলি আমরা কিন্তু শুধুমাত্র দুঃখে পরিপূর্ণ ছিল তা না, আমরা কিন্তু শকডও হয়ে গেছিলাম। তাহলে ঠিক আমরা ওই ফিল্ড ভার্বে মানে দুটো ভার্বের জন্য আমরা ব্যবহার করছি এখানে, তাহলে কিন্তু আমরা দুটো মানে অ্যাডজেক্টিভের জন্য ব্যবহার করছি, তাহলে কিন্তু সে অ্যাডজেক্টিভের আগেই কিন্তু আমাদের নট অনলি দিতে হবে। তাহলে দেখো কি আছে, আই ওয়াজ নট অনলি ফিল্ড উইথ স্যাডনেস, তারপর নাম্বের আগে কিন্তু বাট অলসোটা দিলাম, এদিকে ফিল্ডের আগে নট অনলি, তার সাথে যে বাট অলসোটা হবে সেটা কিন্তু নাম্বের সাথেই দিতে হবে, মানে যাকে রেফার করছি ঠিক তার আগেই আমাদের বসাতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? নট অনলি বাট অলসো বা এইগুলোকে কিন্তু অনেক বইয়ে পাবে যে এই কনজাংশনগুলোকে আবার আলাদা আরেকটা ক্লাসিফিকেশনের মধ্যে ফেলছে, মানে এগুলোকে কারেলেটিভ কনজাংশনের মধ্যে ফেলছে। নট অনলি বাট অলসো, এইদার অর, নেইদার নর, এগুলোকে অনেক সময় আলাদা করেও দেখা হয়। তো এই যে কারেলেটিভ কনজাংশনটা আছে সেটা যাকে রেফার করছে ঠিক তার আগেই কিন্তু বসাতে হবে। এখানে যেমন ফিল্ডকে করছে, অ্যাডজেক্টিভ ফিল্ডকে করছে, সেমভাবে তাহলে আমাদের নট অনলি ফিল্ডের আগে বসলাম, তাহলে এখানে বাট অলসোটা সেই অ্যাডজেক্টিভ নাম্বের আগেই কিন্তু আমাদের বসাতে হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটা গেল তাহলে কি কপুলেটিভ কনজাংশন। এবার যাচ্ছি পরের নাম্বারে কি অ্যাডভার্সেটিভ কনজাংশন। এবার অ্যাডভার্স কথাটা থেকে আমরা কি বুঝতে পারছি? অ্যাডভার্স মানেই হচ্ছে কি অ্যাডভার্সিটি থেকে কি তার মানে কি বিপরীত বা যেটা হচ্ছে আমাদের প্রতিকূল। তো প্রতিকূল মানেই কি অপোনেন্ট বা বিরোধী আমাদের, তার মানে কি অপোজিশন বোঝাবে যেটার দ্বারা, বা কন্ট্রাস্ট বোঝাবে দুটো স্টেটমেন্টের মধ্যে, সেটাই হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। যেমন বাট, স্টিল, ইয়েট, নেভারথলেস, এইগুলো কিন্তু অ্যাডভার্সেটিভের মধ্যে পড়ে। মানে সে গরিব তা সত্ত্বেও কিন্তু সে সৎ, মানে দুটো কন্ট্রাস্ট হচ্ছে, তো এইগুলোকে বলা হয় অ্যাডভার্সেটিভ কনজাংশন। যেমন হি ওয়াজ স্লো ইয়েট হি ওন দ্য রেস, মানে সে স্লো ছিল তারপরেও কিন্তু সে স্লো, তার মানে কি তার কিন্তু মানে রেসটা জেতার কথাই না, সে তো স্লো ছিল তারপরেও কিন্তু সে জিতে গেছে, তার মানে কি পরস্পর বিরোধী না, পরস্পর বিরোধী যেটা সেটাই অ্যাডভার্সেটিভ কনজাংশন, মানে ইয়েরটা এখানে অ্যাডভার্সেটিভ কনজাংশনের কাজ করছে। হি ওয়াজ স্লো, তারপরে কিন্তু অবশ্যই কমা দিবে, তারপর কি ইয়েট হি ওন দ্য রেস। তারপর কি আছে, উই হার্ড অফ বাপুস ডেথ বাট কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। তো এটাও কিন্তু কিসের মধ্যে পড়লো? বাটও কিন্তু আমাদের সেই অ্যাডভার্সেটিভ কনজাংশনের মধ্যেই পড়ে। উই হার্ড অফ বাপুস ডেথ বাট কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। ঠিক আছে, এবার যাচ্ছি পরের নাম্বার। আর এটা কি হলো? এটা কিন্তু কোঅর্ডিনেটিংয়ের মধ্যেই পড়লো। কেন? দেখো দুটো ইকুয়াল র্যাঙ্কে, এটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এরা কিন্তু আলাদা আলাদাভাবে স্ট্যান্ড করতে পারে, শুধু এই দ্বারা যুক্ত আছে। আর এটাও কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করলো, তাই না? কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করলো কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং কোঅর্ডিনেটিংয়ের কোন ভাগের মধ্যে পড়ে? এটা অ্যাডভার্সেটিভের মধ্যে পড়ে। তো অনেক কিছু কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপর কি আছে? তারপর যাচ্ছি ডিসজাংটিভ অর অল্টারনেটিভ কনজাংশনস। তো এটার কাজ কি? এক্সপ্রেস আ চয়েস বিটুইন টু অল্টারনেটিভস। অল্টারনেটিভ মানেই তো বুঝতে পারছো, হয় এটা না হয় ওটা, অল্টারনেট করে কাজ করব আমরা, অল্টারনেটিভ। তাহলে কি অল্টারনেটিভ কনজাংশন মানেই কি? আমাদের চয়েস থাকবে, দুটো অল্টারনেশনের মধ্যে আমাদের চয়েস থাকবে, যেমন এইদার অর, নেইদার নর, এই বা অর, এইগুলো হচ্ছে অল্টারনেটিভ কনজাংশনের এক্সাম্পল। যেমন শি মাস্ট উইপ অর শি উইল ডাই, তাহলে এটা কিন্তু একটা অল্টারনেটিভ কনজাংশন, দুটো দেখো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করছে। নেইদার ডিড দে মেক আ সাউন্ড নর ডিড দে স্টায়ার, তো সেমভাবে এটাও কিন্তু অল্টারনেটিভ কনজাংশন। এবার যাচ্ছি ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কনজাংশন এক্সপ্রেস অ্যান ইনফারেন্স, এক্সাম্পল দেয়ারফর, ফর, সো, অ্যাজ, অ্যাটসেট্রা। এবার ইলেটিভ মানে কি? ইলেটিভ মানে একটা সিদ্ধান্ত বোঝায়, মানে একটা ক্লজ আরেকটা ক্লজের কি করবে, একটা ক্লজ থেকে আরেকটা ক্লজের সিদ্ধান্তে উপনীত হব আমরা, মানে একটা আরেকটাকে রেফার করবে। যেমন এখানে দেখো এক্সাম্পলটা দিলে ক্লিয়ার হবে। পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তাহলে এখানে ফর যে আছে এটা কিন্তু একটা ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কনজাংশন এই কারণে এটা, পিপল ডিড নট উইপ এনিমোর। এবার এই কথাটা বলা হলো যে পিপল ডিড নট উইপ এনিমোর, আর কান্না করছিল না লোকজন। কেন করছিল না? তারপরে সেটার থেকে কি সিদ্ধান্তে উপনীত হলাম কেন করছিল না? কারণটা কি? দে কুড
তারা কিন্তু গান্ধীজির বা বাপুজির প্রেজেন্সটা কিন্তু ফিল করছিল কিসের মধ্যে, ফুল এবং গানের মাধ্যমে তার প্রেজেন্সটা কিন্তু তারা উপলব্ধি করতে পারছিল, তাই তারা কিন্তু আর কান্না করছিল না। তো এটা কি একটা মানে একটা ক্লজ আরেকটা ক্লজকে কি করছে, তার থেকে কিন্তু একটা রেফার করছে বা সিদ্ধান্তে উপনীত হচ্ছে, সেটা হচ্ছে ইলেটিভ কনজাংশন। আর এখানেও আমরা দেখতে পেলাম দুটো মানে প্রিন্সিপাল ক্লজ কিন্তু ইনডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কিন্তু ফর দ্বারা যুক্ত আছে, তাহলে অবশ্যই কোঅর্ডিনেটিং ক্লজ। তাহলে বুঝতে পারলে, তাহলে একবার রিক্যাপ নিয়ে নিচ্ছি যে আমাদের কি জানতে হবে প্রথমে, কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে এমন কনজাংশন যেটা দুটো ইকুয়াল র্যাঙ্কের ক্লজকে কিন্তু কানেক্ট করে, দুটো ইকুয়াল র্যাঙ্কের ক্লজকে কানেক্ট করে কিন্তু বলেছি। তো ক্লজকে যেহেতু কানেক্ট করে, তার মানে অবশ্যই দুটো ইকুয়াল র্যাঙ্কের ক্লজকে মিনিমাম যদি কানেক্ট করে, তাহলে অবশ্যই সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হবে বুঝলে। এবার তারপরে কি আছে, যে এটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কপুলেটিভ মানেই হচ্ছে যেটা লিঙ্ক করবে দুটো ক্লজকে জাস্ট লিঙ্ক করবে, যেমন উই হ্যাড লাঞ্চ অ্যান্ড উই টুক এ ন্যাপ। তারপর কি আছে অ্যাডভার্সেটিভ মানেই হচ্ছে বিপরীত, তার মানে সেখানে কন্ট্রাস্ট বোঝাবে, যেমন বাট, স্টিল, ইয়েট এগুলো দিয়ে কন্ট্রাস্ট বোঝায়। তারপর কি আছে ডিসজাংটিভ বা অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ থেকেই বোঝা যাচ্ছে যে চয়েস থাকবে দুটো অল্টারনেটিভের মধ্যে, যেমন অর বা এইদার অর, নেদার নর, এগুলো কিন্তু অল্টারনেটিভের মধ্যে পড়ে। আর ইলেটিভ হচ্ছে যেখানে একটা ক্লজ আরেকটা ক্লজকে রেফার করবে, একটা থেকে আরেকটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারবো। তো তার মধ্যে কি পড়ে, দেয়ারফর, ফর, সো, এইগুলো কিন্তু ইলেটিভ কনজাংশনের মধ্যে পড়ে। ঠিক আছে, ক্লিয়ার। এবার যাচ্ছি সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবার কোঅর্ডিনেটিং গেল, সাবঅর্ডিনেটিংয়ে কি বলেছিলাম, যে এখানে ইকুয়াল র্যাঙ্কের আমরা ক্লজ দেখতে পাবো না। এক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজের উপর কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজ কিন্তু ডিপেন্ড করবে। তো সেটা কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সেই সাবঅর্ডিনেটিং ক্লজটা। তো সেটাকে কিভাবে করবো আমরা, সেটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। তার আগে বলে দিচ্ছি যে কি এর মধ্যে আসতে পারে। আফটার, ইফ, টিল, বিফোর, হোয়েন, হোয়াইল, আনলেস, দ্যাট, এটসেট্রা, এইগুলো কিন্তু আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে আসতে পারে। যেমন দেখো কি আছে এক্সাম্পল, ইউ উইল পাস ইফ ইউ ওয়ার্ক হার্ড। তাহলে কি তুমি পাস করবে যদি তুমি পরিশ্রম করো, ইউ উইল পাস। তাহলে দেখো এই কনজাংশনটা, এই ক্লজটাকে যদি ধরি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তাহলে এ কিন্তু একা মানে স্ট্যান্ড করতে পারছে না। যদি তুমি পরিশ্রম করো, কি মনে হচ্ছে আরও কিছু দরকার আছে, যদি তুমি পরিশ্রম করো বললে আমরা কি মিনিং পাবো, মনে হচ্ছেই যে এটা অন্য আরেকটা কিছুর উপর ডিপেন্ড করছে। কিসের উপর ডিপেন্ড করছে, যদি তুমি পরিশ্রম করো তাহলে কি করবে, তুমি পাস করবে, তাহলে এই প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে যে ইফটা আছে কনজাংশন, এটা কিন্তু কনজাংশনের কাজ করছে, কিন্তু কি কনজাংশন, এটা কিন্তু অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলে যে এই কারণে এটা কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর এখানে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু একটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলো। কোন কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্সের মধ্যে আবার ভাগ আছে। এটা কিন্তু একটা মানে এখানে কিন্তু আমরা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ, এখানে কন্ডিশনাল ক্লজ বা অ্যাডভার্বিয়াল কন্ডিশনাল ক্লজ দেখা যাচ্ছে। তার মানে এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলো। ব্যাপারটা ক্লিয়ার হলো তো? তাহলে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলো। এবার পরের কোশ্চেনে দেখো, আনসার দ্য ফার্স্ট কোয়েশ্চেন বিফোর ইউ প্রসিড ফার্দার। তাহলে এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আনসার দ্য ফার্স্ট কোয়েশ্চেন, এই ক্লজের উপর বিফোর ইউ প্রসিড ফার্দার এই ক্লজটা ডিপেন্ড করছে, আর বিফোর দ্বারা কিন্তু সেটা যুক্ত আছে। তো বিফোরটা এখানে কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এটাও কি তৈরি করলো, এটাও কিন্তু আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলো। তার মানে আমরা দেখতে পেলাম কোঅর্ডিনেটিং কনজাংশন আমাদের কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন আমাদের কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। ঠিক আছে, এবার আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমি এক্সারসাইজ একটা করাবো। তার আগে এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো, কোঅর্ডিনেটিংয়ের মধ্যে যেগুলো মেইন কনজাংশন, সেগুলো কিন্তু আমরা মানে নিচু ক্লাসে এইভাবে পড়েছি, মানে মুখস্থ রাখার জন্য, যে মেইন যেগুলো, অনেক কিছুই আছে আমাদের ডিটেলসেই পড়তে হবে, কিন্তু মেইন কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কিন্তু ফ্যান ভয়েস দ্বারা তোমরা মনে রাখতে পারো।
ফ্যান ভয়েস দ্বারা মনে রাখতে পারো। এগুলো কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পড়ে। সেটা কি কি? ফর, এ ফর, তারপর এতে কি? এতে হচ্ছে অ্যান্ড, তারপর এনতে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, তারপর ওয়াইতে হচ্ছে ইয়েট এবং এসতে হচ্ছে সো। তাহলে এই প্রত্যেকটা কিন্তু যে আমি ক্লাসিফিকেশনগুলো করালাম কোঅর্ডিনেটিং, এইগুলো কিন্তু হচ্ছে তার মধ্যে মেইন। ফ্যান ভয়েস মনে রাখলে তোমার যে মেইন যে কনজাংশন আছে কোঅর্ডিনেটিং, তার সেইগুলোই কিন্তু এখানে পড়বে। তার বাইরেও আমাদের পড়তে হবে, যেহেতু আমাদের ডিটেলস জানতে হচ্ছে এসএসসি এসএলএসটির জন্য। ঠিক আছে, এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার আমরা কিছু এক্সারসাইজ করব যেগুলো আমাদের 9-10 বইয়ে আছে। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেহগালের লেখা, যেটা সেখানে এক্সারসাইজগুলো আছে। যে এইভাবেও কিন্তু আমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। কিভাবে? এখানে এইভাবে কোয়েশ্চেন দেওয়া আছে, 11 নম্বরে গিয়ে দেখবে এক্সারসাইজের, সেখানে দেওয়া আছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। মানে এই যে পেয়ার অফ সেন্টেন্সগুলো দেওয়া আছে, সেগুলোকে একটা সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্সে তৈরি করো। এবার কিভাবে তৈরি করব সেটা কিন্তু, কি দিয়ে করব সেটাও কিন্তু লেখা আছে। অনেক সময় এটার উল্লেখ থাকে না, এমনি বলা থাকে যে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করো। এবার এখানে দেওয়া আছে ইউজ ইলিটিভ কনজাংশন। এবার যদি এইভাবে যদি রেফার করা থাকে, পরীক্ষাতে ধরো কোয়েশ্চেন আসলো, এবার তুমি যদি তার ক্লাসিফিকেশনগুলো না জানো, তাহলে কোন কনজাংশন দিয়ে তুমি এটাকে কানেক্ট করবে, কি করে বুঝবে? তোমাকে নিশ্চয়ই তাহলে ইলিটিভ কনজাংশনটা কি সেটা তোমাদের জানতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের 10 বইয়ে আছে, তাহলে নিশ্চয়ই আমাদের সেটা জানা উচিত। এই জন্যই কিন্তু আমি এই গ্রামারগুলো করাচ্ছি, যে এখান থেকে কিন্তু এসএসসি এসএলএসটিতে আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তো এবার আমাদের কি করতে হবে? ইলিটিভ কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে। ইলিটিভ মানেই আমরা কি বললাম? ইলিটিভ মানেই হচ্ছে যেখান থেকে আমরা একটা ক্লাস আরেকটা ক্লাসকে রেফার করবে বা একটা সিদ্ধান্তে আসতে পারবো। তার মধ্যে কি কি পড়ে আমি বলে দিলাম। ফর আসতে পারে, অ্যাজ আসতে পারে, এইগুলো, বা দেয়ার ফর আসতে পারে। তাহলে দেখো কি আছে, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি? দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, সো হি ক্যান নট গো আউট, আমরা বলতেই পারি। যেহেতু আমরা জানতাম যে কোনটা ইলেটিভ কনজাংশন, তাই কিন্তু আমরা সো এর ব্যবহারটা এখানে করতে পারলাম। ক্লিয়ার? দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, সো উই ক্যান নট গো আউট। এই কারণে সে, তার শরীর ভালো ছিল না, তাই কিন্তু সে বাইরে যেতে পারলো না। তাহলে হয়ে গেল এটা। এবার যাচ্ছে নাম্বার বিতে, কি আছে? হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল। তাহলে কি? ইউজ কিউমুলেটিভ কনজাংশন বা কপুলেটিভ কনজাংশন যাকে বলে। তাহলে এটা কি করবে? জাস্ট দুটো ক্লজকে কিন্তু কানেক্ট করবে, শুধু লিঙ্ক করবে, আর কিছু না। তাহলে কি? হি ইজ অনেস্ট, এটাকে আমরা এইভাবে একদম সংক্ষেপেও লিখতে পারি, বা আমরা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স বলেছে, তাই আমরাকে এটা এইভাবে না লিখে, আমরা ব্যাপারটাকে, আমার এইভাবে লেখাটা ঠিক হয়নি, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে বলেছে, তা আমরা এইভাবে লিখব, হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ হাম্বল। বা কিউমুলেটিভ আছে বা কপুলেটিভ আছে, আমরা এখানে অ্যান্ড বাদ দিয়ে নট অনলি বাট অলসো দিয়েও কিন্তু করতে পারি, যে হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল। আমরা কিন্তু এইভাবেও করতে পারি, অ্যান্ডের ব্যবহার নাও করতে পারি। আমরা কপুলেটিভ বা কিউমুলেটিভ দিয়ে করতে বলেছে, আমরা কিন্তু এইভাবেও করতে পারি। বা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স বলেছে, তাহলে অ্যান্ড দিয়ে করলে আমরা এইভাবে লিখব, হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ হাম্বল। ঠিক আছে, হি ইজ হাম্বল। আবার যদি বলি আমরা নট অনলি বাট অলসো দিয়ে করব, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে করতে পারবো। তারপর আছে পরের নাম্বারে কি আছে? পরের নাম্বারে আছে সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, শি কিপস অন ট্রাইং, ইউজ অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ মানেই হচ্ছে কি? অ্যাডভার্সেটিভ মানে যেটা আমাদের কন্ট্রাস্ট বোঝাবে দুটো স্টেটমেন্টের মধ্যে, তাই না? সেটা বাট দিয়ে হতে পারে, স্টিল দিয়ে হতে পারে, বা ইয়েট দিয়ে হতে পারে। তো এখানে কি আছে? সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, শি কিপস অন ট্রাইং। সোনালি কিন্তু মানে পোয়েম লিখতেই পারে না, কবিতা লিখতে পারে না, কিন্তু তাও সে চেষ্টা করে যাচ্ছে। তাহলে আমরা এরকম লিখতে পারি, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি স্টিল, সরি এটা টাইপিংয়ে ভুল হয়ে গেছে। তো এখানে কি হবে? সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি স্টিল শি কিপস অন ট্রাইং, স্টিল শি কিপস অন ট্রাইং। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এইভাবে বলতে পারবো। আমরা স্টিল দিয়ে এখানে লিখতেই পারি, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি স্টিল শি কিপস অন ট্রাইং।
তো আমরা কি ব্যবহার করলাম এখানে, অ্যাডভার্সেটিভ কনজাংশন ব্যবহার করলাম। এবার যাচ্ছে লাস্ট নাম্বারে, যেটা বইয়ে দেওয়া ছিল, স্টাডি হার্ড ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। তো ইউজ অল্টারনেটিভ কনজাংশন। তো অল্টারনেটিভ মানেই আমরা কি ব্যবহার করতে পারি, এইদার অর বা অর, নেদার নর, এগুলো ব্যবহার করতে পারি। তো আমরা এইভাবে লিখতে পারি, স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এইভাবে এগুলোকে সলভ করতে পারি। তো এইভাবে কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চেন আসতে পারে। তো তোমরা প্রত্যেকটা কিন্তু খুব ভালো মতো দেখবে ভিডিও ক্লাসটা যে আমি নিলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করবে, এবং লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবে না। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং এই সিরিজটাকে আমি তখনই কন্টিনিউ করব যদি আমি তোমাদের সাড়া পাই। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই।